শিক্ষকদের যে আন্দোলন সেটা বোধহয় আরও আগে করা উচিত ছিল এবং এই রাজ্য সরকারের বিরুদ্ধে করা উচিত ছিল। মন্ত্রী বলে এসেছেন যে একজনেরও চাকরি যাবে না, সেই কথার ওপর বিশ্বাস করে তারা আজকে তাদের এই পরিণতি আজকে দেখতে হচ্ছে এবং তাদেরকে এরকম মারধর খেতে হচ্ছে পুলিশের হাতে। পুলিশ লাথি মেরেছে কদিন আগেই, যে এই চাকরিহারা শিক্ষকরা যখন আন্দোলন করছিল সেখানে তাদেরকে লাথি মারা হয়েছে, তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে। লাঠিচার্জের পরিমাণ এতটা ছিল যে অনেকের মাথা ফেটে গেছে এবং সেখানে দেখা গেছে অনেকের পায়ে আহত হয়েছে বিভিন্নভাবে। এই অত্যাচার পুলিশ এভাবে একাধিকবার নামিয়ে এনেছে একমাত্র যে রাজ্যের যে ক্ষমতায় যে দলটি আছে তার নির্দেশে। তারা মনে করে যে তারা যদি কোনো আন্দোলন করে সেই আন্দোলনটাই ঠিক, তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না। সেই জন্য পুলিশকে দিয়ে পুলিশি গুন্ডা দিয়ে, রাদার বলা ভুল হবে আমার, পুলিশি গুন্ডা দিয়ে তাদেরকে এইভাবে আক্রমণ করে তারা যাতে এই আন্দোলনে আর না আসে। শুধুমাত্র তো মারধর নয়, এছাড়াও রয়েছে আইনি বিভিন্নভাবে মিথ্যা মামলায় তাদেরকে জড়িয়ে দিয়ে হেনস্থা করা, তাদের বিভিন্নভাবে এরকমভাবে একাধিকবার করে আসছে এবং এই নির্দেশটা কিন্তু সবসময় এই যে রাজ্যের যে প্রশাসনিক যে দল আছে, যে ক্ষমতায় যে দলটি আছে তার নির্দেশে করে আসছে। কিন্তু এটি গণতন্ত্রে একজন সাধারণ মানুষের কিন্তু এটা মৌলিক অধিকার, সে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবে। কিন্তু সেই মৌলিক অধিকার খর্ব করার জন্য একাধিকবার সেই প্রচেষ্টা চলছে এবং সেটাই করে যাবে। আজকে এই রায় এসছে সুপ্রিম কোর্টে এবং মমতা ব্যানার্জি নিজেও জানেন যে এই রায় মানতে হবে। এতদিন উনি জানতেন, যদি তখনই বলে দেয় তাহলে তো একটা ওনার বিরুদ্ধে কথা উঠবে, সেই জন্য উনি এতদিন বলে এসছে কারোর চাকরি যাবে না, আমরা দেখছি চাকরি কী করে ফিরিয়ে দেওয়া যায়। উনি এতদিন বলে এসছেন যে একজনেরও চাকরি যাবে না। কেন একজনেরও চাকরি যাবে না? যারা অবৈধ পথে চাকরি পেয়েছে, যারা করাপশান করে চাকরি পেয়েছে, দুর্নীতির ফলস্বরূপ যারা চাকরি পেয়েছে, তাদের চাকরি কেন থাকবে? উনি বরাবর ওনার একমাত্র সমবেদনা শুধুমাত্র যে যারা যোগ্য তাদের জন্য নয়, ওনার সমবেদনা যারা অযোগ্য তাদের জন্য। ওনাকে সবসময় দেখবেন বলতে শোনা যাবে অযোগ্যদের কথা, ডিরেক্ট না বললেও ইনডিরেক্ট কিন্তু উনি সবসময় অযোগ্যদের কথাই উনি বলে আসছেন এবং অযোগ্যদের বাঁচাতে গিয়েই আজকে এই পরিণতি দেখতে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ যে মানতে হবে এটা উনি বরাবর জানেন এবং উনি ইচ্ছাকৃতভাবে যাতে মানুষকে ভুল বুঝিয়ে এই শিক্ষকগুলোকে কোর্টের সামনে না আসতে দেয়নি ইচ্ছা করে। তাহলে কি হবে, তারা যে দুর্নীতিটা করেছে, দেখুন যারা ক্যান্ডিডেট তারা কি জানে না দুর্নীতি হয়েছে? নিশ্চিতভাবে তারাও জানে দুর্নীতি হয়েছে। তারা হয়তো জানতো না এত ভলিউমনাস হয়েছে, কিন্তু দুর্নীতি যে একেবারে হয়নি, কারণ যে ইন্টারভিউ দিতে গেছে সে তো দেখেছে ইন্টারভিউ টেবিলে কিভাবে নাম্বার দেওয়া হয়েছে। সেখানে পেনে মার্ক না করে পেন্সিলে মার্ক দেওয়া হয়েছে, সেগুলো পরবর্তীতে ট্যাম্পারিং করে সেগুলো ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন করা হয়েছে। সিবিআই রিপোর্ট দিয়েছে, সিবিআই তার রিপোর্টে বলেছে ইন্টারভিউর মার্কসগুলো ম্যানিপুলেট করা হয়েছে। তাহলে কারা ম্যানিপুলেট করলো, কার মার্কসটা ম্যানিপুলেট হলো, এটা কে বলতে পারবে? একমাত্র এসএসসিই বলতে পারবে, কিন্তু এসএসসি কিন্তু সেই জায়গায় যায়নি। 26,000 চাকরি প্রার্থীর যে চাকরি চলে গেল, সেই যোগ্য চাকরি প্রার্থীরা কালকে অর্ধনগ্ন মহামিছিলে ডাক দিয়েছিল, কিন্তু দেখা গেল যে সেই মিছিল শুরু হওয়ার আগেই রাজ্যের পুলিশ তাদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলছে। তাহলে কি এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমরা, যেখানে রাজ্যে কোনো কিছু কারাপশন হলে সেটার প্রোটেস্টও আমরা করতে পারবো না? দেখুন, করাপশানের প্রোটেস্ট কেন, আপনি যে কোনো প্রোটেস্ট করতে যান সরকারের বিরুদ্ধে, তাহলে কিন্তু পুলিশের এই ভূমিকা আপনি এখন নয় সার্বক্ষণের জন্য দেখতে পাবেন। পুলিশ এর আগেও যে আন্দোলনগুলো হয়েছে এই করাপশানের বিরুদ্ধে বলুন বা বিভিন্ন দাবি দাবা নিয়ে যে আন্দোলনগুলো হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনগুলো হয়েছে, সেখানেও কিন্তু পুলিশ দেখা গেছে যে একাধিকবার তাদের ওপর অত্যাচার নামিয়েছে। আপনার মনে থাকবে কয়েক বছর আগেই একটি ঘটনা, একজনকে কামড়ে দিয়েছিল পুলিশ। মানে কতটা তারা অত্যাচার করতে পারে সেটা তো সেই দেখেই বোঝা যায়। একজন পুলিশ একজন আন্দোলনকারীকে কামড়ে দিল। এছাড়াও দেখা গেছে পুলিশ লাথি মেরেছে কদিন আগেই, যে এই চাকরিহারা শিক্ষকরা যখন আন্দোলন করছিল সেখানে তাদেরকে লাথি মারা হয়েছে, তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে। লাঠিচার্জের পরিমাণ এতটা ছিল যে অনেকের মাথা ফেটে গেছে এবং সেখানে দেখা গেছে অনেকের পায়ে আহত হয়েছে বিভিন্নভাবে। এই অত্যাচার পুলিশ এভাবে একাধিকবার নামিয়ে এনেছে একমাত্র যে রাজ্যের যে ক্ষমতায় যে দলটি আছে তার নির্দেশে। তারা মনে করে যে তারা যদি কোনো আন্দোলন করে সেই আন্দোলনটাই ঠিক,
তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না। সেই জন্য পুলিশকে দিয়ে তাদের পুলিশি গুন্ডা দিয়ে, রাদার বলা ভুল হবে আমার, পুলিশি গুন্ডা দিয়ে তাদেরকে এইভাবে আক্রমণ করে তারা যাতে এই আন্দোলনে আর না আসে। শুধুমাত্র তো মারধর নয়, এছাড়াও রয়েছে আইনি বিভিন্নভাবে মিথ্যা মামলায় তাদেরকে জড়িয়ে দিয়ে হেনস্থা করা, তাদের বিভিন্নভাবে এরকমভাবে একাধিকবার করে আসছে। এবং এই নির্দেশটা কিন্তু সবসময় এই যে রাজ্যের যে প্রশাসনিক যে দল আছে, যে ক্ষমতায় যে দলটি আছে তার নির্দেশে করে আসছে। কিন্তু এটি গণতন্ত্রে একজন সাধারণ মানুষের কিন্তু এটা মৌলিক অধিকার, সে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবে। কিন্তু সেই মৌলিক অধিকার খর্ব করার জন্য একাধিকবার সেই প্রচেষ্টা চলছে এবং সেটাই করে আসছে। এর আগেও যখন এই চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করেছে, সেম জিনিস কিন্তু তাদের সঙ্গে করা হয়েছে। এবং এই আন্দোলন আমার মনে হয় এই চাকরিহারা শিক্ষকদের যে আন্দোলন, সেটা বোধহয় আরও আগে করা উচিত ছিল এবং এই রাজ্য সরকারের বিরুদ্ধে করা উচিত ছিল। এতদিন তারা বলে এসেছে যে, মুখ্যমন্ত্রী বলে এসেছেন যে একজনেরও চাকরি যাবে না। সেই কথার ওপর বিশ্বাস করে তারা আজকে তাদের এই পরিণতি আজকে দেখতে হচ্ছে এবং তাদেরকে এরকম মারধর খেতে হচ্ছে পুলিশের হাতে। আচ্ছা, প্রথমে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিকাশবাবু নাকি চাকরি খেয়েছেন। তিনি প্রথমে বলছিলেন যে রিভিউ পিটিশনে দেখছি বিষয়টাকে চাকরি যেন না যায়, কিন্তু এখন তিনি নিজেই বলছেন যে সুপ্রিম নির্দেশ মানতে হবে। কোথাও গিয়ে কি তিনি আদালত অবমাননার ভয়ে রয়েছেন? নিশ্চিতভাবে ভয়ে রয়েছে। উনি এতদিন বলে এসছেন যে একজনেরও চাকরি যাবে না। কেন একজনেরও চাকরি যাবে না? যারা অবৈধ পথে চাকরি পেয়েছে, যারা করাপশান করে চাকরি পেয়েছে, দুর্নীতির ফলস্বরূপ যারা চাকরি পেয়েছে, তাদের চাকরি কেন থাকবে? উনি বরাবর ওনার একমাত্র সমবেদনা শুধুমাত্র যে এই যারা যোগ্য তাদের জন্য নয়, ওনার সমবেদনা যারা অযোগ্য তাদের জন্য। ওনাকে সবসময় দেখবেন বলতে শোনা যাবে অযোগ্যদের কথা। ডিরেক্ট না বললেও ইনডিরেক্ট কিন্তু উনি সবসময় অযোগ্যদের কথাই উনি বলে আসছেন এবং অযোগ্যদের বাঁচাতে গিয়েই আজকে এই পরিণতি দেখতে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ যে মানতে হবে, এটা উনি বরাবর জানেন এবং উনি ইচ্ছাকৃতভাবে যাতে মানুষকে ভুল বুঝিয়ে এই শিক্ষকগুলোকে কোর্টের সামনে না আসতে দেয়নি ইচ্ছা করে। তাহলে কি হবে? তারা যে দুর্নীতিটা করেছে, তারা দেখুন, যারা ক্যান্ডিডেট তারা কি জানে না দুর্নীতি হয়েছে? নিশ্চিতভাবে তারাও জানে দুর্নীতি হয়েছে। তারা হয়তো জানতো না এত ভলিউমনাস হয়েছে, কিন্তু দুর্নীতি যে একেবারে হয়নি। কারণ যে ইন্টারভিউ দিতে গেছে সে তো দেখেছে ইন্টারভিউ টেবিলে কীভাবে নাম্বার দেওয়া হয়েছে। সেখানে পেনে মার্ক না করে পেন্সিলে মার্ক দেওয়া হয়েছে, সেগুলো পরবর্তীতে ট্যাম্পারিং করে সেগুলো ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন করা হয়েছে। সিবিআই রিপোর্ট দিয়েছে, সিবিআই তার রিপোর্টে বলেছে ইন্টারভিউর মার্কসগুলো ম্যানিপুলেট করা হয়েছে। তাহলে কারা ম্যানিপুলেট করলো, কার মার্কসটা ম্যানিপুলেট হলো, এটা কে বলতে পারবে? একমাত্র এসএসসিই বলতে পারবে। কিন্তু এসএসসি কিন্তু সেই জায়গায় যায়নি। এসএসসি কিন্তু এই সেগ্রিগেশনের পথে যায়নি। এসএসসি কিন্তু এই যোগ্যদের বাঁচাতে গিয়ে আজকে অযোগ্যদের এই যে অযোগ্য রয়েছে তাদেরকে বাঁচাতে গিয়ে এই যোগ্যদের কিন্তু বলি দিচ্ছে। এবং তারই পরিণতি হিসাবে আজকে এই রায় এসছে সুপ্রিম কোর্টে। এবং মমতা ব্যানার্জি নিজেও জানেন যে এই রায় মানতে হবে। এতদিন উনি জানতেন যদি তখনই বলে দেয় তাহলে তো একটা ওনার বিরুদ্ধে কথা উঠবে। সেই জন্য উনি এতদিন বলে এসছে কারোর চাকরি যাবে না, আমরা দেখছি চাকরি কী করে ফিরিয়ে দেওয়া যায়। যখন দেখলো যে একদম শেষ পর্যায়ে চলে এসছে, কারণ সুপ্রিম কোর্ট 17 তারিখের যে নির্দেশ সেখানে স্পষ্ট বলে দিয়েছে 31শে মের মধ্যে তাদেরকে হলফনামা জমা করতে হবে যে তারা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছে। তাই জন্য উনি হঠাৎ করে একটা সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে এসে বললেন যে আমরা 30 তারিখে এই নির্দেশটা দেব এবং আমরা পরীক্ষা কন্ডাক্ট করব। উনি এটা করবেন উনি জানতেন। উনি ইচ্ছা করে এতদিন মানুষজনকে ভুল বুঝিয়েছেন যে না আমরা তোমাদের চাকরি ফিরিয়ে দেব, আমরা তোমাদের জন্য ভাবছি। কিন্তু অ্যাকচুয়ালি ভাবছে যোগ্যদের জন্য না, অ্যাকচুয়ালি ভাবছে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের জন্য। এবং পরবর্তীতে যা এক্সাম হওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে সেখানেও কিন্তু দেখা গেছে যে অবৈধভাবে যদি যাতে আরও নিয়োগ দেওয়া যায় সেটার কিন্তু ব্যবস্থা আর তার যে পথ সেটা কিন্তু আরও প্রশস্ত করেছে। এবং বর্তমানে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা কিন্তু ওনাকে মানতে হবে। এবং উনি জানেন
যদি এটা না মানেন তাহলে আদালত অবমাননা হবে এবং ওই ডিপার্টমেন্টের বিরুদ্ধে প্রসিডিং হবে। সেই জন্যই উনি এই নির্দেশকে উনি মান্যতা দিয়েছে এবং তারপরেও মানুষকে বোঝাচ্ছে যে আমরা রিভিউ করব। রিভিউ তো ফাইল হয়েছে অনেক দিন আগে, উনি কেন এতদিন স্টেপ নেয়নি? রিভিউর কেন যে হিয়ারিং সেটা কেন এখনও পর্যন্ত করানো সম্ভব হয়নি? কারণ উনি জানে রিভিউর কি ভবিষ্যৎ। উনি এবং ওনার যারা পরামর্শদাতা তারাও জানেন রিভিউর কি পরিণতি হবে। উনি জানেন 17 তারিখের নির্দেশের পরে রিভিউর স্কোপ খুব লিমিটেড, যেখানে যদি উনি নিজেই বলছেন আমি আইনটা মেনে নেব, আমি যে নির্দেশটা দিয়েছে সেটা মেনে নেব, তারপরে আবার তার রিভিউ কি করে সম্ভব হয়? উনি জানেন তার রিভিউর কি ভবিষ্যৎ, ওই জন্য উনি রিভিউর হিয়ারিং না করে সামনে একটা রিভিউ একটা দেখিয়ে উনি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে বারংবার। আচ্ছা, আমি শেষ প্রশ্ন এটাই রাখবো যে নোটিফিকেশন এসছে সেখানে ইন্টারভিউ এবং ডেমো লেকচার হিসেবে 20 নাম্বার রাখা হয়েছে এবং যোগ্য প্রার্থীরা বলছেন যে এই 20 নাম্বারের ইয়েতেই কিন্তু আবার কারাপশন হতে পারে, আবার তারা চাকরি পরীক্ষাটা দিয়েও কোনো লাভ হবে না, এরকম কোনো সম্ভাবনা কি রয়েছে? দেখুন, যে নোটিফিকেশনটা দিয়েছে সেটি একদমই সুপ্রিম কোর্টের যে নির্দেশটি ছিল সেটির একদম সেখানে সুপ্রিম কোর্টের সব নির্দেশগুলো কিন্তু মান্যতা দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট কিন্তু কখনো বলেনি যে এক্সপিরিয়েন্সের জন্য মার্কস দেওয়া। কেন? তাহলে যারা চাকরি হারালেন তারা 100 নম্বরে পরীক্ষা দেবে, আর যারা দুর্নীতির কারণে চাকরি পেলেন না তারা 90 নম্বরের জন্য পরীক্ষা দেবে? তাদের জন্য তো সিলেকশন প্রসেসটা হয়ে গেল 90 নম্বরের। কেন তাদেরকে এইখান থেকে আগেই কেন পিছিয়ে দেওয়া হবে? যে একটি যখন সিলেকশন প্রসেস হবে, পাবলিক এমপ্লয়মেন্ট হবে, সেখানে কিন্তু যে এমপ্লয়মেন্ট পাওয়া কিন্তু মানুষের মৌলিক অধিকার হিসেবে গণ্য হয় না আমাদের দেশে, কিন্তু এমপ্লয়মেন্টের সমান সুযোগ পাওয়ার ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের মৌলিক অধিকার হিসেবে সংবিধান সেই স্বীকৃতি দিয়েছে। তাহলে আগে থেকে কেন এই সমান অধিকারটা থেকে বঞ্চিত করা হবে? যারা যোগ্য বঞ্চিত ছিল, যারা মামলা করেছিল যে এই দুর্নীতির বিরুদ্ধে, তারা কেন সেখান থেকে বঞ্চিত হবে? তাদেরকে বঞ্চিত করার জন্য এই এক্সপিরিয়েন্সের মার্কসটা দিয়েছে। এবং আগে এক্সামিনেশন হতো 55-এ, এখন এক্সামিনেশনের যে রিটেন পোর্শনটা সেটা হবে 60। এর আগেও দেখা গেছে যে যে রিটেন মার্কস সেখানে ম্যানিপুলেট করেছে, যে ইন্টারভিউর মার্কস সেখানে ম্যানিপুলেট করেছে। এইবার সেই পথটা আরও প্রশস্ত করে নিল, যে ইন্টারভিউর ক্ষেত্রে যে 10 নাম্বার ছিল সেটা স্বেচ্ছাধীন ক্ষমতায়, যে ইন্টারভিউয়ার থাকবে তার ইচ্ছা, সে যে ধরুন ভালো মেধার যে স্টুডেন্ট তাকে উনি চাইলে 1 দিতে পারেন, তাকে উনি চাইলে যে ধরুন খারাপ মেধার স্টুডেন্ট তাকে উনি চাইলে 10 দিতে পারেন, সেটা ওনার কিন্তু ইচ্ছাধীন সম্পূর্ণ। সেক্ষেত্রে কিন্তু লেকচার যে ডেমনস্ট্রেশনের কথা বলা হয়েছে সেটাও কিন্তু সেম প্রসেস, অর্থাৎ তারা দুর্নীতির পথটা আরও প্রশস্ত করবে, নিজেদের না শুধরিয়ে বরঞ্চ দুর্নীতি আরও ভালো কিভাবে করা যায় সেই পথটাই কিন্তু প্রশস্ত করার জন্য এই নোটিফিকেশনগুলো দেওয়া হয়েছে।